আমি মনে করি যে সবার আগে প্রতিষ্ঠানগুলো কিন্তু গত 15 বছর শেষ হয়ে গেছে। প্রতিষ্ঠানকে যদি শক্তিশালী না করতে পারেন, প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত না করতে পারেন, তাদের ক্যাপাসিটি না বাড়ে, তাহলে কিন্তু আপনি বাকি সংস্কারও করতে পারবেন না, কিংবা কোনো সংস্কার যদি করা হয়, চাপিয়েও দেওয়া হয়, সেগুলো কিন্তু বাস্তবায়ন বা ধরে রাখাও সম্ভব হবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বিএসসিসি সহ যে প্রতিষ্ঠানগুলো আছে, সে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে, তাদের কাজের গতি বাড়ানো, তাদের ওখানে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিগুলো দূর করার ব্যবস্থাও করতে হবে। কারণ আপনি অতীতের যদি অনিয়মের কথা বলেন ব্যাংকিং সেক্টরে, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার কথা তো আমরা শুনি, একদম কোনো ধরনের যোগ সাজস ছাড়া কিংবা প্রশ্রয় ছাড়া এতটা অবাধে লুট কিন্তু হতে পারতো না। তাহলে যারা যারা দোষী ছিল সবাই কি বাংলাদেশ ব্যাংক থেকে বের হয়ে গেছে? তা তো না, আর অনেক নিশ্চয় লোক আছে। তাহলে সেগুলো চিহ্নিত করতে হবে, কোন সিস্টেমগুলো ঠিক করতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে আমি দুটো বিষয়কে অগ্রাধিকারের কথা বলবো যদি জায়গা হিসেবে ধরেন। একটি হচ্ছে আপনার কর্মসংস্থান অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। আর আরেকটি হলো দ্রব্যমূল্য, যেহেতু মানুষ আসলে দীর্ঘদিন ধরে সাফার করছে, আর এখন একের পর এক ভ্যাট কিছু প্রত্যাহার করেছে, কিন্তু এই যে ভ্যাটটা প্রত্যাহার করলো, ভ্যাটটা আর উপরে ঘোষণার পরপরই তো কিছু জিনিসের দাম বেড়ে গেছে, প্রত্যাহারের পরে কি আবার সেটা অ্যাডজাস্ট হয়েছে? সে তথ্য কি আছে? এগুলো কিন্তু বাংলাদেশে হয় না, একবার বাড়ার পরে হয় না। এরকম নানা জায়গাগুলো তো রয়ে গেছে, সামনে আছে রমজান, সেই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে। এবং ফজলু ভাই যে কথাটা বললেন, আমিও খুব অবাক হয়েছি যে এই সরকারের অন্তত 2 জন উপদেষ্টা খুবই নাম করা অর্থনীতিবিদ, খুবই স্কলার মানুষ। আমাদের এই কারণে আশাবাদ অনেক বেশি ছিল, এবং ওনারা এর আগেও বড় বড় দায়িত্ব পালন করেছেন, এমন না যে মাঠ পর্যায়ের সাথে যোগাযোগ ছিল না। কিন্তু আমরা যেমন বললো যে ভ্যাট বাড়লেও মানুষের কষ্ট হবে না, এটা যেমন একটি কথা। আর আরেকটি কথা, আমি হাসবো না কাঁদবো না কী করবো আমি ঠিক বুঝে উঠতে পারিনি যখন বলা হলো ভ্যাট বাড়ানোর সমস্যা নেই, টেবিলের তলা দিয়ে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট দেওয়া ভালো। এই গ্যারান্টি উনি দিতে পারবেন যে বাড়তি ভ্যাট দিলে আমাকে, নাকি যখন করের হার বেড়ে যায় তখনই দুর্নীতি বেড়ে যায়, তখনই আন্ডার হ্যান্ডেলিংগুলো বেড়ে যায়? আমরা তো সারা জীবন এটাই শুনে আসছি এবং এটাই বাস্তবতা। আর এই একটা ভিন্ন একটি ভাষ্য আসলো এই বিষয়টার, এটা কীভাবে মানে এটা দিয়ে কেটে জাস্টিফাই করে? না, কোনোভাবেই না। সরকারের কয়েকটি জায়গা এই মুহূর্তে খুব অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা উচিত। একটু আগেও আমি বলেছি, আবার ফজলু ভাইও বলেছেন যে আমরা মানুষকে দেখতে পাই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, দৃশ্যমান কিছু ডেভেলপমেন্ট যদি আসে মানুষের আস্থা বাড়বে এবং মানুষ সরকারকে সংস্কারের আরও সহায়তা করবে। কিন্তু মানুষকে যদি স্বস্তিতে না রাখা হয়, মানুষ যদি দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখে, তাহলে এখন যে একটা রাজনৈতিক অনিশ্চয়তা আছে, যে একটি মবের একটা অবস্থা চলছে, সব জায়গায় বিশৃঙ্খলা চলছে, এগুলো কিন্তু আরও বেশি বেড়ে যাবে। যখন মানুষের মনে হতাশা আসবে, আশা থাকবে না, তখন কিন্তু সে নিজেও কিন্তু এই ধরনের পরিস্থিতির সাথে যুক্ত হয়ে যাবে। যে যুক্তটা হয়েছিল সরকারের শেষ সময় হয়েছে সরকারকে তাড়ানোর জন্য, আওয়ামী লীগ সরকারকে তাড়ানোর জন্য, সেই জায়গায় যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে মানুষের ক্ষোভ কিন্তু গিয়ে আবার এরকম হবে যে আবার মানুষ মনে করবে আমার কোনো লাভ নাই, সুতরাং যা ঠিক আছে চিন্তা করছে তাই আমিও চিন্তা করি, ও দুর্নীতি করছে আমিও দুর্নীতি করি। এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে একটা বড় অবস্থা তৈরি হবে। সাধারণ মানুষ যে মাচ্ছন্যায়ের মতো যে একটা অবস্থা ছিল, বড়রা ছোটদের গিলে খেলে ফেলতো, এখন মনে হচ্ছে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, সরকারকে সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে অবশ্যই।